আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো গত কয়েক মাসের সেক্টর পারফরমেন্সের দিকে যদি আমরা তাকাই, আমরা কিন্তু একটা বিষয় লক্ষ্য করেছি। ইন্স্যুরেন্স সেক্টর প্রায় 29%-এর কাছাকাছি রিটার্ন দিয়েছে, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস 23%, এবং আমরা যদি ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল সেক্টরের দিকে তাকাই, সেই সেক্টরগুলো কিন্তু ডাবল ডিজিট গ্রোথ দেখিয়েছে। কিন্তু ব্যাংকিং সেক্টর এটা কিন্তু এখনও প্রায় ফ্ল্যাট পারফরমেন্সের মধ্যে রয়েছে। আর এখানেই আমার কাছে বিষয়টা ইন্টারেস্টিং লাগছে, কারণ মার্কেটে অনেক সময় বড় মুভ শুরু হওয়ার আগে সেক্টর কোয়াইটলি বেস তৈরি করে আমরা জানি। তাই আজকে আমরা বেস্ট ব্যাংক খুঁজবো না, বরং চার্টের ভাষা বোঝার চেষ্টা করব। দেখব ব্যাংকিং সেক্টরের ভেতরে কোথায় মোমেন্টাম তৈরি হচ্ছে, কোথায় স্মার্ট মানি ইন্টারেস্ট দেখাচ্ছে কোন কোন ব্যাংকগুলোতে, আর কোন ব্যাংক লিডারশিপের দিকে যাচ্ছে, আর কোনগুলো এখনও রিকভারি বা ট্রানজিশন ফেজে রয়েছে। এবং ভিডিও শেষের দিকে আমি আমার চার্ট স্ট্রাকচার র্যাঙ্কিংও আপনাদের সাথে শেয়ার করব। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমেই আমরা পুরো ব্যাংকিং সেক্টরের চার্টটা একটু দেখে নেই। তো প্রথম দেখায় কিন্তু খুব এক্সাইটিং কিছু মনে নাও হতে পারে, কারণ সেক্টর কিন্তু এখনও কোনো মেজর ব্রেকআউট দেয়নি আমরা জানি, আর ব্রেকডাউনও কিন্তু হয়নি, সেটাও কিন্তু ঠিক। আমরা যদি আরএসআইয়ের দিকে তাকাই, আরএসআই কিন্তু নিউট্রাল জোনে রয়েছে, 49-এ অবস্থান করছে, এবং আমরা দেখতে পাচ্ছি সেক্টরটি কিন্তু এখনও ইএমএ 20 এবং 50-র ভেতরেই অবস্থান করছে, এটা কাছাকাছি অবস্থান করছে, আমরা এভাবে বলতে পারি। আমার কাছে এটা রিকভারি বেস ফরমেশনের মতো মনে হচ্ছে, অর্থাৎ সেক্টর এখনও ডিরেকশন ডিসাইড করছে। আর অনেক সময় ঠিক এই ফেজেই ইন্ডিভিজুয়াল লিডার্স আগে বের হয়ে আসে। এখন আমরা যদি রিলেটিভ স্ট্রেংথের দিকে তাকাই, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখনও কিন্তু ডিসিএক্স ব্যাংকিং সেক্টরের তুলনায় অনেক শক্তিশালী অবস্থানে রয়েছে। ব্যাংকিং সেক্টর কিন্তু এখনও ব্রড মার্কেটকে আউট পারফর্ম করছে না। তবে আমি এখানে পুরো সেক্টর নিয়ে কিন্তু খুব চিন্তিত না, কারণ মার্কেট লিডারশিপ সাধারণত সেক্টর দিয়ে শুরু হয় না। প্রথমে কয়েকটি স্টক স্ট্রেংথ দেখায়, এরপর সেক্টর সেটাকে কিন্তু ফলো করে। তো আজকে আমরা সেই আর্লি লিডার্সদের খুঁজে বের করার চেষ্টা করছি। ভিউয়ার্স, এখন ক্যাটাগরি ডিস্ট্রিবিউশনের দিকে একটু নজর দেওয়া যাক। 36টি ব্যাংকের মধ্যে আমরা যেটা দেখেছি, আমি হিসাব করে, এ গ্রুপে রয়েছে 17টি, বি গ্রুপে 1টি এবং জেড গ্রুপে 18টি এখন রয়েছে। তবে আজকের আলোচনায় আমি যেই ব্যাংকগুলো নিয়ে কথা বলবো সেগুলো কিন্তু সবগুলোই এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত। তবে একটা বিষয় কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া ভালো, সেটা হচ্ছে এই ক্যাটাগরি মানেই যে স্ট্রং চার্ট সেটা কিন্তু না, আর জেড মানেই যে এটা উইক চার্ট হবে সেটা কিন্তু না। শেষ পর্যন্ত মার্কেট মানি ফ্লো কোথায় যাচ্ছে সেটা কিন্তু চার্টই আমাদেরকে আগে দেখায়। তো এখন খুব সংক্ষেপে আমরা একটু ফান্ডামেন্টালসের দিকে তাকাবো, কারণ আজকের ভিডিওর মূল ফোকাস হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নন পারফর্মিং লোন রেশিও এবং রিটার্ন অন ইকুইটি শুধুমাত্র কনটেক্সট হিসেবে ব্যবহার করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ব্র্যাক ব্যাংক, ইবিএল এবং পূবালী ব্যাংক তুলনামূলকভাবে ভালো অ্যাসেট কোয়ালিটি এবং প্রফিটেবিলিটি প্রদর্শন করছে। তবে আমি এখানে বলে রাখছি, আজকের র্যাঙ্কিং কিন্তু নন পারফর্মিং লোন বা রিটার্ন অন ইকুইটির উপর ভিত্তি করে না, বরং র্যাঙ্কিং করা হয়েছে সম্পূর্ণ চার্ট স্ট্রাকচার, ট্রেন্ড কোয়ালিটি, মোমেন্টাম এবং প্রাইস অ্যাকশনের ভিত্তিতে। তো এরপরে ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন গ্রোথ, ম্যাচিউর, ট্রানজিশন বা রিকভারি ফেজ। এটা কিন্তু কোনো অফিসিয়াল রেটিং না, এটা আমার পার্সোনাল অ্যানালাইটিক্যাল ফ্রেমওয়ার্ক। এখানে আমি মার্কেট পজিশন, হিস্টোরিক্যাল গ্রোথ ট্রেন্ড, ইনভেস্টর ইন্টারেস্ট, বিজনেস এক্সপানশন পটেনশিয়াল এবং চার্ট স্ট্রাকচার একসাথে বিবেচনা করেছি, এবং এটি কিন্তু কোনো প্রকার বাই সেল বা ইনভেস্টমেন্ট রেকমেন্ডেশন না। তো ভিউয়ার্স, সরাসরি আমরা এখন চার্টে চলে যাচ্ছি। ইন্ডিভিজুয়াল ব্যাংক চার্টে গিয়ে আমরা স্ট্রেংথ এবং উইকনেসগুলো দেখার চেষ্টা করি। সিটি ব্যাংক দিয়ে শুরু করছি, কারণ ব্যাংকিং সেক্টরের মধ্যে এটি সবচেয়ে ক্লিন ট্রেন্ডের একটি। হায়ার হাই হায়ার লো স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি, স্ট্রং মুভিং অ্যাভারেজ স্ট্রাকচার ইএমএ 20 এবং 50-র উপরে অবস্থান করছে। সাম্প্রতিক পুলব্যাকের পরেও কিন্তু স্ট্রাকচার ভেঙে পড়েনি, বরং আমার কাছে এটা একটা হেলদি কনসলিডেশনের মতো মনে হচ্ছে। যতক্ষণ 2850 থেকে 29-এর এই লেভেলে প্রাইস ধরে রাখবে, হোল্ড করবে, ততক্ষণ আমরা ট্রেন্ডটা ইনট্যাক্ট রয়েছে বলেই ধরে নিব। আর বর্তমান স্ট্রাকচার অনুযায়ী সিটি ব্যাংক ব্যাংকিং সেক্টরের অন্যতম লিডারশিপ ক্যান্ডিডেট। এরপরে হচ্ছে ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংকে কিন্তু আমরা র্যালি হতে দেখেছি, এখন একটা হেলদি কারেকশানের মধ্যে রয়েছে। ইএমএ 50 এবং 20-র কাছাকাছি অবস্থান করছে, একদম খুব কাছাকাছি অবস্থান করতে আমরা দেখতে পাচ্ছি। এখনও পুরোপুরি আমি বেয়ারিশ বলতে রাজি না। 6450-এ এখন একটা সাপোর্ট দেখতে পাচ্ছি। এর স্ট্রাকচার কিন্তু এখনও অক্ষত রয়েছে। তো আমি ট্রেন্ড ফেলিউর বলবো না, আমি এখানে ট্রেন্ড রিসেট হচ্ছে এরকম আমার কাছে মনে হচ্ছে। যদি বায়ার্স আবার মোমেন্টাম ফিরিয়ে আনতে পারে, তাহলে ব্র্যাক ব্যাংক আবার লিডারশিপ রেসে খুব দ্রুত ফিরে আসতে পারে। যদিও আমরা আরএসআই দেখতে পাচ্ছি কিছুটা মোমেন্টাম হারিয়েছে দেখাচ্ছে, বাট স্ট্রাকচার কিন্তু এখনও স্ট্রং রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো এটা ছিল ব্র্যাক ব্যাংক। এরপরে হচ্ছে এনসিসি ব্যাংক।
ব্যাংকিং সেক্টরের মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং চার্ট সম্ভবত এটি। প্রথমে আমরা একটা স্ট্রং এক্সপানশন দেখেছি, এরপরে আমরা একটা কনসলিডেশন দেখতে পাচ্ছি। এখন প্রাইস কিন্তু একটি গুরুত্বপূর্ণ ডিসিশন জোনে অবস্থান করছে। এখানে আমরা যদি দেখি 15.40, 16.30 এবং 17.40 এই প্রাইস পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট। তো এই প্রাইসগুলোর উপরে যদি একটা অ্যাকসেপ্টেন্স তৈরি করতে পারে এই রেঞ্জ ব্রেক করে, সেক্ষেত্রে পরবর্তী ডিরেকশন আরও পরিষ্কার হতে পারে। এই কারণেই আমি এনসিসি ব্যাংককে মোস্ট অ্যাট্রাকটিভ ট্রানজিশন ক্যান্ডিডেট হিসেবেই দেখছি। এরপর ইবিএল, ইস্টার্ন ব্যাংক লিমিটেড। এখানে আমরা দেখতে পাচ্ছি উইকলি চার্টে আমি দেখানোর চেষ্টা করেছি একটা অ্যাসেন্ডিং চ্যানেল, সেটা মিড পয়েন্টের কাছাকাছি অবস্থান করছে। আর আমরা হায়ার লো স্ট্রাকচার দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি প্রতিটা পুলব্যাকের পর কিন্তু বায়ার্স ফিরে আসছে। যদিও এখানে কিন্তু এক্সপ্লোসিভ মোমেন্টাম আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু কনসিস্টেন্সি কিন্তু আমরা লক্ষ্য করছি। আর আমরা জানি দীর্ঘমেয়াদে কনসিস্টেন্সি কিন্তু অনেক সময় মোমেন্টামের চেয়েও শক্তিশালী হয়। আমরা যদি আরএসআইয়ের দিকে তাকাই, আমরা দেখতে পাচ্ছি আরএসআই কিন্তু নিউট্রাল জোনে রয়েছে, 48-এ অবস্থান করছে। এখন আমাদের ইমিডিয়েট যে বাধাটা আমরা দেখতে পাচ্ছি 26 লেভেলটা আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট লেভেল। 26 থেকে 2620 এই লেভেলকে ভেঙে যদি অ্যাকসেপ্টেন্স তৈরি করতে পারি, সেক্ষেত্রে 28.50 থেকে 30 লেভেলটা একটা টেকনিক্যাল ফোরকাস্ট, যেটা আমরা এখানে এই লেভেলটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, সেদিকে আমাদের নজর আমরা রাখবো। তো এটা ছিল ইবিএল। আমরা স্ট্রাকচার কিন্তু ভালো দেখতে পাচ্ছি। এরপরে পূবালী ব্যাংক। পূবালী ব্যাংক নিয়ে আমার ভিউ কিছুটা মিক্সড, কারণ লং টার্ম ট্রেন্ড কিন্তু এখনও পজিটিভ। একটা স্ট্রং রিজেকশন লেভেলকে ভেঙে আমরা পুলব্যাক করতে দেখতে পাচ্ছি। ইএমএ 50-র উপরে অবস্থান করছে, 20-র কাছাকাছি আমরা বলবো। সো স্ট্রাকচার ভালো আছে, একটা রাউন্ডিং বটম শেপের মতো নিচে সিরিজ অফ হায়ার হাইজ এবং হায়ার লোজ স্ট্রাকচার কিন্তু এখনও ধরে রেখেছে। সব বিচারে কিন্তু এখনও পজিটিভ দেখতে পাচ্ছি। তবে নতুন মোমেন্টাম ওয়েভ শুরু করতে বায়ার্সদের আরও অ্যাগ্রেসিভ হতে হবে। আর আমরা এখানে দেখতে পাচ্ছি 35 থেকে 35-40 লেভেলটা একটা সাপোর্ট লেভেল হিসাবে আমি এটাকে দেখছি। এটার উপরে যদি ধরে রাখতে পারে, এবং উপরে একটা লেভেল ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে 38 থেকে 39, 80 বা 40-এর লেভেল। হ্যাঁ, এটাকে আমি একটা ক্রিটিক্যাল লেভেল হিসাবে দেখছি। সো এখানে এই লেভেলকে ভেঙে যদি দাঁড়াতে পারে, তাহলে এই র্যালি আরও কন্টিনিউ করবে। সব কিছু যদি ধরে বলি, তাহলে কিন্তু আমি এখনও পজিটিভ। তবে আমি যেটা বলছিলাম যে নতুন মোমেন্টাম ওয়েভ শুরু করতে বায়ার্সদের আরও অ্যাগ্রেসিভ হতে হবে। এই কারণে আমি এটাকে ম্যাচিউর ট্রেন্ড স্টোরি হিসাবে দেখছি। এরপরে উত্তরা ব্যাংক। তো এই চার্টটি নিয়ে কিন্তু খুব বেশি আলোচনা হয় না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি স্ট্রাকচার, একটি অ্যাসেন্ডিং চ্যানেল, এবং চ্যানেলের আপার বাউন্ডারিতে গিয়ে আমরা রিজেকশন ফেস করতে দেখেছি। 22 টাকা লেভেলে ইএমএ 50 এবং 20-র উপরে অবস্থান করছে। 21-20-এ এখন সাপোর্ট, 21-40-এ ক্লোজ করেছে। স্ট্রাকচার খুবই ভালো, মোমেন্টাম ভালো। আরএসআইয়ের দিকে তাকালে আমরা 56 দেখতে পাচ্ছি। তো এটা একটা ম্যাচিউর ফেজে রয়েছে। এটাকে নিয়ে বড় কোনো হাইপ নেই, আবার কোনো দুর্বলতাও কিন্তু আমরা নেই। আমরা জানি এটা স্ট্যাবিলিটি গ্রুপের খুব ভালো একটি উদাহরণ। এরপরে প্রাইম ব্যাংক। প্রাইম ব্যাংকের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি একটা ইম্পর্টেন্ট লেভেল থেকে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। 28.5 থেকে 29.5 লেভেলটা ইম্পর্টেন্ট। আমরা যদি ইএমএ 20 এবং 50 দিয়ে যদি দেখার চেষ্টা করি, আজকে ক্লোজ করেছে 30-এ, এবং ইএমএ 20 এবং 50-র উপরে এখনও ধরে রেখেছে আমরা দেখতে পাচ্ছি। আর আমরা যদি আরএসআইয়ের দিকে তাকাই, 51-এ রয়েছে, একটা নিউট্রাল জোনে রয়েছে, নিউট্রাল টু বুলিশ হওয়ার চেষ্টা করছে। ম্যাকডিও কিন্তু খারাপ না। সো এখন আমাদের রিজেকশনটা আমরা দেখতে পাচ্ছি, একটা রিজেকশন যদি বলি, সেটা 31 থেকে 32 লেভেলে একটা রিজেকশন ফেস করতে দেখতে পাচ্ছি। এই লেভেলকে ভেঙে দাঁড়াতে পারলে সেক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট লেভেল হতে পারে 32 থেকে 32.5-এর লেভেলটা। তো এখনও কিন্তু আমরা যদি একদম এখান থেকে দেখার চেষ্টা করি যে 28-60 থেকে চেষ্টা করছে, কিন্তু হায়ার লো স্ট্রাকচারটা ধরে রাখার চেষ্টা চলছে, এবং ইএমএ 20 এবং 50-র উপরে অবস্থান ধরে রাখার চেষ্টা চলছে। তো আমি এটাকে বলবো যে একটা ওয়াচ লিস্ট জোনে রয়েছে। হ্যাঁ, সো ওয়াচ লিস্ট জোনে রয়েছে আমরা এভাবে বলবো। তো এটা, এবং আমরা যদি ফেজের দিকে দেখি, আমরা ম্যাচিউর ফেজে আমি এটাকে ধরবো, যেটা একটা ম্যাচিউর ফেজে রয়েছে। এরপরে আজকের যে লাস্ট যে স্টক, যে ব্যাংকটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংক। ডাচ বাংলা ব্যাংকের চার্টে একটা রিকভারির গন্ধ আছে। দীর্ঘ কনসলিডেশনের পর বায়ার্স কিন্তু অ্যাক্টিভ হতে শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি ইএমএ 20 এবং 50 অনেকটা উপরে অবস্থান করছে। একটা ট্রেডিং পজের পর একটা ইম্পর্টেন্ট লেভেলকে ভেঙে আজকে একটা লং গ্রিন লাইন তৈরি করেছে, 44.50-এ ক্লোজ করেছে। ভলিউম সাপোর্ট রয়েছে। আরএসআই কিন্তু রয়েছে 64-এ, মোমেন্টাম ভালো। সব কিছু মিলিয়ে আমরা কিন্তু স্ট্রং দেখতে পাচ্ছি। তবে কিন্তু এখনও একটা মেজর রেজিস্ট্যান্সের নিচে অবস্থান করছে। তো আমরা দেখতে পাচ্ছি একটা স্ট্রং লেভেল, আমরা দেখতে পাচ্ছি 46.60 থেকে 46.70টা একটা স্ট্রং লেভেল। তবে যেহেতু আমরা 48 পর্যন্ত যেতে দেখেছি, তো আমরা 46.60 থেকে 48-এর লেভেলটাকে আমরা একটা ইম্পর্টেন্ট লেভেল হিসাবে আমরা এখানে দেখব, একটা ক্রিটিক্যাল লেভেল। তো এটা যদি ভাঙতে পারে, সেক্ষেত্রে হয়তো র্যালিটা আরও স্ট্রং হবে। তো আমরা কিন্তু এখানে নতুন শক্তির একটা আভাস দেখতে পাচ্ছি। হ্যাঁ, যেটা বলছিলাম, মোমেন্টাম ভালো। সো এটাকে আমরা রিকভারি স্টোরি হিসাবে দেখছি ডাচ বাংলা ব্যাংককে। তো আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আজকে চার্ট স্ট্রাকচার র্যাঙ্কিংয়ে। তো আমরা
এখানে একটা র্যাঙ্কিং আমরা দেখতে পাচ্ছি, যেটা আমি চার্ট স্ট্রাকচারের ভিত্তিতে এটা করেছি। আমরা যদি দেখি মোমেন্টাম লিডার্সে এনসিসি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, স্টেবিলিটি লিডার্সে আমি প্রাইম ব্যাংক, উত্তরা ব্যাংক, ইবিএল। মোস্ট অ্যাট্রাকটিভ ট্রানজিশন ক্যান্ডিডেট হচ্ছে এনসিসি ব্যাংক। বেস্ট রিকভারি স্টোরি হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের আমরা দেখেছি, আর ম্যাচিউর ট্রেন্ড ক্যান্ডিডেট হচ্ছে পূবালী ব্যাংক। তবে আমি আবার মনে করিয়ে দিচ্ছি, এটা কিন্তু বেস্ট ব্যাংক র্যাঙ্কিং না, এটা শুধুমাত্র বর্তমান চার্ট স্ট্রাকচার র্যাঙ্কিং। তো আজকের বিশ্লেষণ থেকে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, পুরো ব্যাংকিং সেক্টর কিন্তু এখনও লিডারশিপ মুডে যায়নি, কিন্তু সেক্টরের ভেতর কিছু ইন্ডিভিজুয়াল চার্ট ইতিমধ্যেই কিন্তু স্ট্রেংথ দেখাতে শুরু করেছে। আমরা দেখেছি কোথাও গ্রোথ দেখা যাচ্ছে, কোথাও স্টেবিলিটি, আবার কোথাও ট্রানজিশন, আবার কোথাও রিকভারি স্টোরি তৈরি হতে আমরা দেখতে পাচ্ছি। তবে মার্কেটের সৌন্দর্য কিন্তু এখানেই, একই সেক্টরের ভেতরে একাধিক গল্প একসাথে চলতে পারে। সে কারণে আমি ব্যক্তিগতভাবে ক্যাটাগরির চেয়ে চার্ট স্ট্রাকচারকেই বেশি গুরুত্ব দেই, কারণ স্মার্ট মানি অনেক সময় ফিনান্সিয়াল রিপোর্টের আগেই প্রাইস অ্যাকশনের মাধ্যমে তার উপস্থিতি জানান দেন। এখন আপনাদের কাছে আমার একটি প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে আগামী 3 থেকে 5 বছরে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কোন ব্যাংকের রয়েছে? সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এনসিসি ব্যাংক, নাকি অন্য কোনো ব্যাংক? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।